সম্মানিত দর্শক, জাতীয় পার্টির একাংশের তথাকথিত চেয়ারম্যান জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। তার দুটো ডেজিগনেশন। তিনি ভারতের দালাল, না দালাল বললে ভুল হবে, ভারতের পোষ্য। ভারত তাকে পোষেন এবং ভারত তাকে কথা বলতে বললে তিনি কথা বলেন, না বললে তিনি কথা বলেন না। এটা প্রমাণিত। 2 নম্বরে যেটা প্রমাণিত সেটা হলো তিনি শেখ হাসিনার পোষ্য ব্যক্তি, সুবিধাভোগী ব্যক্তি এবং গত নির্বাচনে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন। টাকা নিয়ে তিনি নিজেই পুরোটা মেরে দিয়েছেন, নেতাকর্মীদেরকে দেননি। এটা সারা দেশের মানুষ জানে এবং সারা বাংলাদেশের কাছে তিনি একজন ট্রেটার, বিশ্বাসঘাতক, মুনাফিক হিসেবে তিনি পরিচিত। এবং কোনো অবস্থাতেই তার বিশ্বাসযোগ্যতা তার ঘরের মধ্যে আছে কিনা আমি জানি না। এই মানুষটির কারণে শেখ হাসিনার পতন হয়েছে, এই মানুষটির কারণে জাতির আজকের এই দুরবস্থা। এবং এই মানুষটি যদি জাতির সাথে বেইমানি না করতো, বিএনপির সঙ্গে বেইমানি না করতো, জনগণের সঙ্গে বেইমানি না করতো, নিজের দলের নেতাকর্মীর সঙ্গে বেইমানি না করতো, তাহলে এই ডামি নির্বাচন হতো না। আর ডামি নির্বাচন যদি না হতো তাহলে আজকের এই যে দুর্বিষহ অবস্থা, এই অবস্থার সৃষ্টি হতো না। সে জাতীয় সংসদের, তথাকথিত জাতীয় সংসদের সেই সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। এই গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান দেখা করেছেন। এটা শোনার পর থেকে আমি সহ দেশের লক্ষ লক্ষ মানুষ, তাদের যে বিরক্তি, ক্ষোভ, ক্রোধ, অস্বস্তি, এটি চরমে। 2 নম্বর হলো তাকে যারা ডেকেছেন তাদের সততা, তাদের জ্ঞান, গরিমা নিয়ে প্রশ্ন করা যথেষ্ট রিজন আছে। যদি কাজী ফিরোজ রশিদকে ডাকা হতো, অপর অংশটিকে জাতীয় পার্টির অপর অংশকে ডাকা হতো, এমনকি তাকে বাদ দিয়ে যদি মুজিবুর রহমান চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিবকে ডাকা হতো, তাহলে লোকজন মেনে নিতে পারত। কিন্তু জিএম কাদেরকে যখন ডাকা হয়েছে তখন এটা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, এই প্রশ্ন সহজে নিষ্পত্তি হওয়ার নয়। 1। 2 নম্বর হলো আবার যখন সর্বদলীয় একটা বৈঠক হলো বঙ্গভবনে, সেই বৈঠকে আবার সেই জিএম কাদের। আচ্ছা, সর্বদলীয় যদি বৈঠক হয়, এখন আওয়ামী লীগের পতন হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে। আওয়ামী লীগে কি এখনো সমাজে চলতে পারে এরকম কোনো লোক নেই? মতিয়া চৌধুরী কি মরে গেছেন? তাকে কি ডাকা যেত না? তার বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগ নেই। তো অনেক লোক রয়েছেন। আপনি দেখেন সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীরুত্তম, মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, তিনি কি মরে গেছেন? কেন তাকে ডাকা হলো না? কেন আওয়ামী লীগকে ডাকা হলো না? কেন জাতীয় পার্টিকে যদি ডাকা হয় তাহলে আওয়ামী লীগকে কেন ডাকা হবে না গণভবনে? এই যে রাষ্ট্রপতির চুপ্পু, কেন তিনি এই কথাটা বলতে পারলেন না? এতটুক ব্যক্তিত্ব তার রইল না কেন যে এখানে যদি রাজাকার বানানো হয়, নতুন রাজাকার আলবদর বানানো হয়, তাহলে ঠিক আছে, আওয়ামী লীগ রাজাকার, জাতীয় পার্টি রাজাকার, হাসানুল্লাহ কিনুর দল রাজাকার, রাশেদ খান মেননের দল রাজাকার, জাকির পার্টি রাজাকার, সবাইকে বাদ দিলাম, অসুবিধা নাই। কিন্তু আপনি একা রাজাকারকে ডাকবেন, আর একজনকে ডাকবেন না, এটা হয় কি করে? এই দেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে নির্বাচন, ভবিষ্যতের গণতন্ত্র, আওয়ামী লীগকে ছাড়া কি সম্ভব? কখনো সম্ভব নয়। তো এই যে একটা রাজনৈতিক যে অবস্থা চলছে, দেখেন আওয়ামী লীগের এই বাড়াবাড়ির কারণে বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ এই যে 2014 থেকে এতদিন পর্যন্ত চেষ্টা করলো, হয়েছে? হয়নি। যে সর্বনাশ আওয়ামী লীগের ঘটেছে, এই আওয়ামী লীগের, আমি বারবার বলছি যে আওয়ামী লীগের 21 বছর লাগছে ক্ষমতা আসতে 75-এর পর। এখন আবার যদি আওয়ামী লীগকে ক্ষমতা আসতে হয়, অ্যাট লিস্ট 44 বছর তাকে অপেক্ষা করতে হবে।
বিএনপির একই অবস্থা। বিএনপি এখন যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কোন ফাঁকে যে অন্য দল চলে আসবে, অন্য গ্রুপ চলে আসবে, নতুন রাজনৈতিক মুখ চলে আসবে, এটা বিএনপি এখনো কল্পনা করতে পারছে না। ৭৫-এর পরে আওয়ামী লীগের থেকে শুরু করে বাংলাদেশের কোনো লোক যেমন কল্পনা করতে পারেনি যে বিএনপি নামক একটা দল হচ্ছে, জিয়াউর রহমান নামক একজন অবিসংবাদিত নেতা এসে জাতির নেতৃত্ব দিচ্ছেন, কেউ কল্পনা করতে পারেননি। পুরো ২ মাস বিশৃঙ্খলার পরে একজন জিয়াউর রহমান বের হয়ে আসলেন, এবং এর মধ্যে খালেদ মোশাররফ শেষ, আর অনেক রথী মহারথী শেষ হয়ে গেছে। জাতীয় ৪ নেতা শেষ হয়ে গেছে এই সময়ের মধ্যে, জাতীয় ৪ নেতা শেষ হয়ে গেছে। সমস্ত রাজনৈতিক কিলিং এই সময়ের মধ্যে হয়েছে। আবার জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ ক্ষমতায় আসবেন, জাতীয় পার্টি নামে একটা দল হবে, আমরা কেউ কল্পনাই করতে পারিনি। নো ওয়ান ক্যান ইভেন ইমাজিন। কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে, এবং ওই সময়টিতে এই ঘটনাগুলো ঘটেছে। এর কারণ হলো আমরা জাতির নেতৃত্বের ভার ব্যক্তিত্বহীন লোকের হাতে দিয়েছি। খন্দকার মোশতাক ওয়াজ এ অল থ্রো ব্যাকবোনলেস ম্যান, এ কারাপ্টেড ম্যান। এরপরে জাস্টিস সত্তার সাহেবের হাতে ক্ষমতা দিয়েছি, তিনি যোগ্য লোক ছিলেন কিন্তু বয়োবৃদ্ধ ছিলেন। ওই অবস্থা মোকাবেলা করার মতো ব্যক্তিত্ব তার অবস্থা তার ছিল না। আবার এখন যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর মধ্যে আমি মিলাতে পারছি না। দেখুন, ৭৫-এর ১৫ই আগস্টের পর নভেম্বর পর্যন্ত পুরো ঘটনা জাসদ নিয়ন্ত্রণ করেছে, কিন্তু যেই মুহূর্তে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, ওই দিন যাকে বলা হয় ২৪ ঘন্টার মধ্যে জামাত তার অবস্থান পাকাপোক্ত করে নিল। আবার জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে এরশাদ সাহেব যখন আসলেন, জামাত কিন্তু আবার রিভাইভ করলো, নতুনভাবে রিভাইভ করলো। এরপরে সব ক্ষেত্রে যখন ইভেন গত 1/11-এর সময় সবচেয়ে বেনিফিশিয়ারি ছিল জামাত, সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল জামাত, তা থেকে সবাই অলি আল্লাহ মনে করত, এবং এখন এই মুহূর্তে সবাই জামাতকে মনে করছে অলি আল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে, জামাতের লোকজন অলি আল্লাহ, ভালো কথা বলেন, সবকিছু করেন, কিন্তু দেশ চালানো, রাজনীতি করার অভিজ্ঞতা প্রচলিত রাজনীতির অনুযায়ী তাদের সেই জিনিসটা, আমি মনে করি বাংলাদেশে এখনো তাদের সেটা গড়ে ওঠেনি। ফলে তাদেরকে এই প্রচলিত রাজনীতি করার সুযোগ আমরা দেইনি কখনো, সবাই তাদেরকে ঘৃণা করেছি, দূরে রেখেছি। এখন জামাতের তরুণ তুর্কিরা মনে করে যে আজাহারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, ডক্টর মাসুদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, এটার সঙ্গে আবেগ জড়িত। আর